ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি বোনাপাতিত ইওর ম্যাজেস্টির এপিসোড 4 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে রাজমাতা প্রতিযোগিতার বিষয় লেখার জন্য উঠলে জিয়ং রাজমাতার অসুস্থ শরীরকে লক্ষ্য করে। এখন প্রতিযোগিতার বিষয় দেওয়া হয় সন্তান ধর্ম। রাজমাতা বলে শেফরা যে খাবার তৈরি করবে তাতে যেন বাচ্চাদের তাদের মা বাবার প্রতি কর্তব্যের ঝলক দেখা যায়, আর খাবারে টোফু ও ট্যানজাং ইউজ করতেই হবে। এই শুনে জিয়ং ভাবে শাহী খাবার বানিয়ে সে বাকি শেফদের টক্কর দিতে পারবে না, তাই তাকে নতুন কিছু বানাতে হবে। এটা ভাবতে জিয়ং এর তার বাবার বানানো ট্যানজাং পাস্তার কথা মনে পড়ে, তাই সে বাকি শেফদের সাথে ইনগ্রেডিয়েন্টস আনতে ছুট লাগায়। এদিকে রাজমাতা ইহনকে বলে ডাইনি হারলে নিশ্চয় তার অনেক খারাপ লাগবে। ইহন হেসে বলে শেষ অব্দি কার কপাল স্বাদ দেয় সেটা তো সময় এলেই বোঝা যাবে। আমি দেখতে চাই আমার নতুন রাজকীয় শেফ আপনার মুখের স্বাদ ফেরাতে পারে কিনা। অন্যদিকে ইয়ম ও মানসু আগে আগে গিয়ে সব ভালো ভালো সবজি নিজেরা নিয়ে নেওয়ায় জিয়ং এর কাছে কেবল অল্প ট্যানজাং পড়েছিল। তখনই তার চোখ পালং শাকের দিকে যায়, আর মনে পড়ে পালং শাকের ব্যবহার জোসুন এড়াতে শুরু হয়ে গেছে। আর যেহেতু পালং শাক খেলে হাড় ও রক্ত ভালো থাকে, তাই রাজমাতাকে এটা দিলে তার শরীরের পক্ষে উপকার হবে। এই সময় পরিদর্শক বলে তুমি এখনো এখানে কি করছো? বাকিরা তো এতক্ষণে রান্না শুরু করে দিয়েছে। জিয়ং তার কাছে ট্যানজাং চাইলে পরিদর্শক জানায় ট্যানজাং তো নেই, কিন্তু সে তাকে সিমিলার ইনগ্রেডিয়েন্টস দিতে পারে। পরের সিনের মন্ত্রীরা রান্নার প্রতিযোগিতা নিয়ে আলোচনা করছিল। তারা বলে যে ডাইনি জিতে গেলেও তারা কখনো তাকে হেড শেফ হতে দেবে না। এই সময় জেসন তাদের কথায় বাগড়া দিয়ে বাহানা বানিয়ে চলে যায়। অন্যদিকে ইয়ম ও মানসুর রান্নার প্রিপারেশন শুরু করে ফেলেছিল। ইতিমধ্যে জিয়ংও সেখানে এসে জোগাড় জানতে শুরু করে দেয়। তাকে ময়দা মাখতে দেখে ও পালং শাক সিদ্ধ করতে দেখে রানীরা অবাক হয়ে বুঝতে পারে না সে কি করতে চাইছে। মকজু বলে বাকি শেফদের তুলনায় ডাইনি অনেক কাঁচা। বাকি শেফরা তাদের পপুলার খাবারগুলো বানাচ্ছে। ইহন এতে হেসে বলে এই খাবারগুলোই নতুন কি আছে, কিন্তু তার হেড শেফের রান্না প্রতিবার কিছু না কিছু নতুন স্বাদের অনুভূতি দিয়ে যায়। এখন রান্না করতে করতে জিয়ং পরিদর্শকের বলা কথাগুলো ভাবছিল যে ট্যানজাং স্যুপ হলো রাজমাতার প্রিয় খাবার। উনি প্যালেসে আসার আগে শেষবারের জন্য তার মায়ের হাতের বানানো ট্যানজাং স্যুপ খেয়ে এসেছিলেন, আর আজও সেই খাবার তিনি বারবার খেতে চান। কিন্তু তিনি আক্ষেপ করে বলেন যে তার মার হাতের স্বাদ তিনি আর কখনো পাননি। এখন জিয়ং ভাবছিল যে স্যুপে কি এমন দিলে রাজমাতার প্রিয় উমামি ফ্লেভার আনা যায়। রাজমাতার এই স্যুপটা প্রিয় হওয়ার কারণ হয়তো সেটা তার মার কথা মনে করায়। তাই মনে হয় না এই মুহূর্তে ট্যানজাং পাস্তা রাজমাতার মন জয় করতে পারবে। অন্যদিকে শেফ ইয়মের সব পেঁয়াজ পাতা শেষ হয়ে গেলে সে মানসুর কাছে কিছুটা চাইতে যায়, তবে মানসুর সাপ জানিয়ে দেয় সে এটা করতে পারবে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হলে তাদের পায়ের আওয়াজে জিয়ং হঠাৎ উমামি স্বাদের আসল কারণ কি হতে পারে তা ধরে ফেলে। তাই সে সেটা আনতে বাইরে যেতে চায়, কিন্তু কোর্টলেডিরা তাকে আটকে বলে সেটা করতে পারবে না। তাই সে রাজমাতাকে গিয়ে বলে তার একটা উপকরণ দরকার, তাই তারা যেন তাকে যেতে দেয়। এতে মুকজু বলে ওঠে তারা এটা করতে পারবে না। বাকি দুজন শেফ কি বানাচ্ছে তার ডাইনি জেনে গেছে, আর তাই হয়তো সে ভয় পেয়ে নিজের মেনু চেঞ্জ করতে চাইছে। জিয়ং বলে নিয়ম ছিল সময় মতো রান্না করা, কোথাও এটা বলা নেই যে সে আবারও উপকরণ আনতে পারবে না, আর সে কেবল একটা সামান্য জিনিসই আনবে। এসব দেখে ইহন জিয়ং এর দাবিকে সমর্থন করে তাকে যেতে দিলে জিয়ং বোঝে সে গেলে সময় মতো রান্না সে শেষ করতে পারবে না, তাই সে কিলগামকে তা আনতে পাঠায়। এদিকে জিয়ং যাতে জিততে না পারে তাই মুকজু নিজের কোটলেটিকে ইশারা করে। নেক্সট দিনে কিলগাম উপকরণ নিয়ে জিয়ং এর কাছে ফিরছিল, কিন্তু তখনই মুকজুর কোটলেটি তার পথ আটকে তাকে মেরে ফেলতে যায়। এদিকে সবার রান্না প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছিল। রানীরা সবাই মানসু ও ইয়মের ডিশের তারিফ করলেও তারা জিয়ং এর রান্না দেখে হাঁ হয়ে যায়। পালং শাককে স্যুপে দিতে দেখে ইহন ভাবে জিয়ং নিশ্চয়ই নতুন কিছু বানাচ্ছে। এসব চলাকালীন গিলগাম খোঁড়াতে খোঁড়াতে পৌঁছলে জিয়ং তার অবস্থা দেখে ব্যস্ত হয়ে পড়ে। গিলগাম তাকে শান্ত হতে বলে জানায় সে ঠিক আছে, তাই জিয়ং যেন এখন রান্নায় মন দেয়। এরপর জিয়ং তার গোপন উপকরণ রান্নায় মেশালে রাজমাতা অবাক হয়ে যায়। এই সময় মুকজু ফুট কেটে বলে ওঠে যদি তার রান্না খেয়ে সবাই আমরা অসুস্থ হয়ে পড়ি। কোটলেডি কি
কিম জানায় সে পালং শাককে সেদ্ধ করে রান্নায় দিতে কখনো দেখেনি, তাই সে কি জিয়ংকে রান্না করা থেকে আটকে দেবে? এই কথা ইহিয়ন ভীষণ রেগে যায়। রাজমাতা তাকে শান্ত করতে গেলে ইহিয়ন বলে, আমি এই প্রতিযোগিতাটা রেখেছি যাতে সকলের কাছে ক্লিয়ার হয়ে যায় যে কে রাজকীয় হেড শেফ হওয়ার যোগ্য। জিয়ং কোনো অজানা খাবার বানাচ্ছে বলে আপনি তাকে আটকাতে চাইছেন, আর এর সাথে আপনি আমার আদেশকেও অমান্য করছেন। এদের রাজমাতা ইহিয়নকে শান্ত করতে বলে তারা জিয়ং এর খাবার টেস্ট করার পরে তাদের মতামত জানাবে। পরের দিনে প্রতিযোগিতার সময় শেষ হয়। ইহিয়ং জিয়ং এর দিকে তাকিয়ে মনে মনে বলে, এখন সবকিছু তোমার রান্নার উপর ডিপেন্ড করছে। হয় তুমি আমার হেড শেফ হবে, নয়তো এখানেই সব শেষ হয়ে যাবে। এখন প্রথমে শেফ মানসুর বানানো ডাম্পলিং সবাইকে পরিবেশন করা হয়। সকলের তা ভালো লাগে। মানসুর বলে, রাজা যেমন তার প্রজাদের পিতা, তেমনি প্রজারা তাদের সন্তান ধর্ম পালনের জন্য রাজাকে এই শস্য অর্পণ করেছে, আর সেই শস্য দিয়ে সে তার ডিশ বানিয়েছে। এই শুনে রাজমাতা ও মুকচু খুশি হয়, কিন্তু ইহিয়ন বলে, এটা হলে তো প্যালেসের সব খাবারের উপরই তা লাগু হয়, তবে তোমার ডিশটা আলাদা হলো কি করে? এরপর শেফ ইয়মের বানানো টোফুর একটা স্যুপের প্রিপারেশন সকলকে পরিবেশন করা হয়, যা খেয়ে আবারও সকলের ভালো লাগে। ইয়ম বলে সেটা বানিয়েছে যাতে পুরো পরিবার একসাথে বসে এটা খেতে পারে। এর উত্তরে রানীরা প্রীত হলেও ইহনের তা পছন্দ হয় না। এরপর সবশেষে জিয়ং এর বানানো পালং ট্যাংজাং স্যুপ সার্ভ করা হলে ইহন তা দেখে ভীষণ অবাক হয়, কিন্তু প্রথম বাইট নিতে সকলে হা হয়ে যায়। জিয়ং বলে, আমার খাবারে নানাভাবে সন্তান ধর্মের ঝলক দেখানো হয়েছে। এতে মুকজু তার উপর চিৎকার করতে গেলে রাজমাতা তাকে থামিয়ে বলে ওঠে, জিয়ং ঠিক বলছে। এই শুনে সকলে অবাক হয়। এদিকে প্রতিটা বাইট নেওয়ার সাথে সাথে রাজমাতার নিজের মার কথা মনে পড়ায় তার চোখে জল এসে যায়। তিনি মনে মনে বলেন, ও কি করে এই স্বাদটা বুঝে গেল? আমি ভেবেছিলাম ও সন্তান ধর্মের অর্থ বুঝবে না, কিন্তু ও আমার কঠোর মন আজ গুলিয়ে দিয়েছে। এখন রাজমাতা জিয়ং এর শেষ উপকরণটার ব্যাপারে জিজ্ঞেস করলে জিয়ং বলে, ওটা নদীর ঝিনুক ছিল। এই সেই স্বাদ যা আপনি সারা জীবন খুঁজে গেছেন। আমি আইডিয়া করেছিলাম যে আপনার মার বানানো স্যুপটাতেও এই ঝিনুকগুলোই ইউজ হয়েছিল। রাজমাতা খুশি হয়ে পালং শাক দেওয়ার কারণ জিজ্ঞেস করলে জিয়ং অবাক হয়ে ভাবে, সে কি তবে আজ জোসনের রাতে প্রথম পালং শাকের স্যুপ বানালো? সে রাজমাতাকে জানায়, পালং শাক আমাদের হাড়কে শক্ত করে আর শরীরে রক্ত বাড়ায়। সে রাজমাতার শারীরিক অবস্থা দেখেছে, তাই পালং শাকে তার উপকার হবে। এই কথাগুলো রাজমাতার মনকে ছুঁয়ে যায়। তিনি জিয়ংকে বলেন সে কি তার জন্য মাঝে মাঝে এই স্যুপটা বানিয়ে আনবে। পরের দিনে রাজমাতা অ্যানাউন্স করে যে জিয়ং আজকের উইনার, আর সেই রাজকীয় রান্নাঘরের হেড শেফের দায়িত্ব সামলাবে। এই শুনে জিয়ং ভীষণ খুশি হয়, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ইহিয়ন বলে, কথা ছিল বিজেতাকে বাদ দিয়ে বাকি দুজনের হাত কেটে নেওয়া হবে, তাই শেফ ইয়ম ও শেফ মানসুকে সামনে আনা হোক। এই দেখে হঠাৎ জিয়ং বলে ওঠে, রাজমাতা এতদিন এই দুজনের হাতের বানানো খাবার খেয়ে সুস্থ সবল থেকেছেন, এখন এদের হাত কেটে নেওয়া হলে তার রাজমাতার প্রতি সন্তান ধর্ম পালনের ক্ষেত্রে অপমানজনক হবে। এদিকে রাজার কথা বাধা দেওয়ায় ইহিয়ন জিয়ং এর উপর রাগ করে বলে, আমি তোমায় এতদিন বাঁচিয়ে রেখেছি কারণ তুমি ভালো রাঁধুনি, আর তুমি এখন আমায় উপদেশ দিচ্ছ? তুমি কি মরতে চাও? এই বলে রাজা আবারও শাস্তির হুকুম দিতে চায়, কিন্তু এবার রাজমাতা তাকে আটকে বলে, এসব তার ভুলের জন্যই হয়েছে। সে রাজার মনের ভাব বুঝতে পারেনি। রাজা তার বাবাকে হেড করতে বলে হরিণের মাংস পছন্দ করত না, কিন্তু রিসেন্টলি শেফ জিয়ং তাকে হরিণের মাংস খাইয়েছে শুনে তার রাগ হয়েছিল, কিন্তু এখন শেফ জিয়ং এর বানানো খাবার খেয়ে সে আসল সন্তান ধর্মের মানে বুঝতে পেরেছে, তাই রাজা যেন শাস্তি মুকুব করে দেয়। বদলে ইয়ম ও মানসুকে হেড শেফ জিয়ং এর সহকারী হয়ে রান্নাঘরের কাজ করতে দেওয়া হয়। এখন সবাই মিলে রাজার কাছে প্রার্থনা করতে থাকলে ইহনের হঠাৎ মাথা ঘুরে ওঠে। সে ইয়ম ও মানসুর শাস্তি স্থগিত রেখে তাদের জিয়ং এর সহকারী হয়ে কাজ শেখার আদেশ দেয়। এরপর ইহিয়ন রাজমাতাকে বলে, মনে হচ্ছে ট্যানজাং স্যুপ খেয়ে আপনার কিছু প্রিয় কথা মনে পড়ে গেছে, তাই হয়তো আপনি এত ভালো মানুষই দেখাচ্ছেন। পরের দিনে রানীরা ইহনের রাগের কারণ আলোচনা করছিল। তারা বলা বলি করে, রাজা কি ওই ঘটনার ব্যাপারে জেনে গেছে? যদি রানী ইয়ন অপমানজনক কথাবার্তা না বলতো তবে ওসব কখনোই ঘটতো না। ইহনের সৎমা তাদের থামিয়ে বলে, রাজা ভাবে তার মা কোনো অসুখে মারা গেছে, সে জানে না তার মাকে বিষ দেওয়া হয়েছিল। এই সময় রাজমাতা তাদেরকে থামিয়ে বলে, এখন আর কিছু বদলানো যাবে না, তাই ভেবে কোনো লাভ নেই। তবে যদি তিনি অতীতে যেতে পারতেন তাহলেও তার মত বদলাতেন না। নেক্সট ডে ইহিয়নের মনে পড়ে সংজিত বলেছিল প্রতিযোগিতার পেছনে মুকচুর হাত আছে, আর তার
মহল থেকে গুজব ছড়িয়েছিল যে রাজ্যপাল গিয়ংডালের বহিষ্কারের পেছনে জিয়ং এর হাত আছে। এসব মনে পড়তে ইহিয়ন মুকজুর মহলের দিকে যায়। অন্যদিকে রান্নাঘরে ফিরে সবাই হাঁপ ছেড়ে বাঁচে। শেফ ইয়ম কৃতজ্ঞতা জানাতে জিয়ংকে বসার জন্য কুশান দেয়, কিন্তু মানসু তখনও চুপচাপ বসেছিল। এই দেখে জিয়ং ইশারায় তাকে জল খাওয়ানোর কথা বললে মানসু ইতস্তত করে জল এনে দেয়। জিয়ং এরপর তাকে তার জন্য খাবার আনতে পাঠায়, আর মানসুর মুখ দেখে সবাই হেসে ফেলে। এরপর জিয়ং গিলগামের চোট নিয়ে পড়লে গিলগাম বলে সে ঝিনুক নিয়ে যখন আসছিল তখন একজন তাকে ধাক্কা দেয়। এই শুনে জিয়ং ঘাবড়ে সেই লোকটা কে তা জানতে চাইলে গিলগাম জানায় সে তাকে দেখেনি, কিন্তু গঙ্গিল এসে তাকে আজ বাঁচিয়েছে। অন্যদিকে মুকজু জিয়ং এর ক্ষতি করার জন্য নতুন প্ল্যান বানাচ্ছিল। তখনই সেখানে ইহিয়ন চলে আসে। সে রেগে জানতে চায় মুকজু কেন গুজব রটিয়েছে, কেন তার নির্বাচিত রাজকীয় শেফকে ছোট করার চেষ্টা করছে। মুকজু বলে আপনি আপনার মার মৃত্যুর কারণ জানার জন্য কত রাত জেগে কাটিয়েছেন। আপনি কি আপনার মাকে তাড়ানোর দিনটার কথা ভুলে গেছেন? এই শুনে ইহিয়ন ভীষণ রাখতে শুরু করে, আর মুকজু তাকে উত্তেজিত করার জন্য বারবার রানী ইয়নের কথা বলতে থাকে। ইহিয়ন এতটাই রেগে যায় যে উত্তেজনায় তার মাথা ব্যথা শুরু হয়। এদিকে মুকজু তাকে কিছু একটা দিতে যায়, কিন্তু ইহিয়ন তাকে সরিয়ে টলতে টলতে নিজের মহলে চলে যায়। এদিকে জিয়ং এর জেতার খবরে জেসন বলে সে জিয়ং এর ট্যালেন্ট দেখতে চায়। এতে জেসনের দেহরক্ষী বলে পরের মাসে হতে চলা শাহী ভোজনে জেসন হেড শেফের বানানো খাবার খেতে পারবে। এরপর দেহরক্ষী জানায় কিমসন তার বড় ভাইয়ের মৃত্যুর বদলা নিতে জঙ্গলের রাজার উপর হামলা চালিয়েছিল। এই শুনে জেসন তার হাতে একটা কাগজ দিয়ে আজ রাতের জন্য তৈরি থাকতে বলে। পরের সিনে সংজে জিয়ং এর জন্য চুলের কাটা এনে বলে রাজা সাজগোজ ভালোবাসে, তাই জিয়ং যেন তার সামনে সেজেগুজে যায়। জিয়ং ঘাবড়ে বলে তার রাজার সাথে কোনো চক্কর চলছে না, কিন্তু সংজে তা মানতেই চায় না। সে বলে তাদের আইডিয়াও নেই যে আজ রাজা তার প্রাণ বাঁচানোর জন্য কি কি করেছে। এই শুনে জিয়ং সবটা খুলে বলতে বলে, তবে সংজে বলে আজ রাতেও তুমি রাজার সাথে চক্কর চালিও। পরের সিনে পরিদর্শক খবর দেয় যে আজ রাজার আবারও ধরা পড়েছে, তাই আজ যেন রান্নায় কোনো ত্রুটি না হয়। এসব শুনে জিয়ং এই বিষয়ে জানতে চাইলে ইয়ম বলে রাজা হঠাৎ হঠাৎ করে ক্ষেপে গিয়ে সব খাবার দাবার ফেলতে শুরু করে। সেই সময় তাকে দেখে গোটা মহলে ভয় থাকে, কেবল মুকজুই তাকে শান্ত করতে পারে। এসব শুনে জিয়ং ভাবছিল হয়তো মায়ের মৃত্যু নিয়ে রাজা কোনো মানসিক সমস্যায় ভোগে, তাই তার মাথায় রাজাকে শান্ত করার জন্য পাস্তা বানানোর খেয়াল আসে। এখন সেই মতো জিয়ং রান্না করছিল, আর ইয়মরা রান্নার প্রসেসটা খাতায় নোট করে নিচ্ছিল। রান্না হলে জিয়ং খাবার নিয়ে রাজার ঘরে গেলে রাজা জিয়ংকে বাদ দিয়ে বাকিদের ঘর থেকে চলে যেতে বলে। জিয়ং ভয়ে ভয়ে ইহিয়নকে বলে আজ সে তার জন্য ট্যানজান পাস্তা বানিয়েছে। ইহিয়ন রেগে বলে সে তো দিনেও আজ ট্যানজাং খেয়েছে। জিয়ং বলে এটা ইটালির খাবার, আর এর স্বাদও আলাদা। এই শুনে ইহিয়ন খেতে যায়, কিন্তু কিছুতেই চপস্টিক্স এ তুলতে না পারলে জিয়ং নিজের হাতে তাকে খাইয়ে দেয়। পাস্তা খেয়ে ইহিয়নের এতটাই ভালো লাগে যে সে তখনই গোটা বাটি শেষ করে দেয়। জিয়ং বলে আমি যখন কষ্ট পেতাম তখন আমার বাবা নিজের হাতে এটা আমার জন্য বানাতো। আমি আজ দেখেছি আপনি কিছু ব্যাপারে কষ্ট পেয়েছেন, আর তাই আপনার মন ভালো করতে আমি এটা বানিয়েছি। ইহিয়ন জিয়ং এর মার কথা জানতে চায়। এতে জিয়ং জানায় ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছে। এই শুনে ইহিয়ন মনে মনে বলে তাহলে তুমিও তো অনেক কষ্ট পেয়েছো, তুমিও বোধহয় আমার মতনই একা। এরপর সে জিয়ং এর বাবার কথা জিজ্ঞেস করে বলে সে কি তাকে মহলে আনার লোক পাঠাবে। জিয়ং বলে আপনি বিশ্বাস করেন না জানি, কিন্তু আমি সত্যিই ফিউচার থেকে এসেছি। আমার যে ব্যাগটা আপনি ফেলে দিয়েছেন তাতে মাঙ্গুন রোক নামের একটা বই আছে, যার সাহায্যে হয়তো আমি টাইম ট্রাভেল করে এখানে পৌঁছে গেছি। এদিকে এসব কিছুই ইহনের মাথায় ঢুকছিল না। সে বলে তুমি যদি আমার ফিউচার বলো তবে আমি তোমায় বিশ্বাস করতে পারি। জিয়ং ভাবে সে এসব কি করে বলবে যে শিগগিরই খাপসান বিদ্রোহ হতে চলেছে, যাতে রাজা ইহিয়নকে সিংহাসন থেকে সরিয়ে তাকে বহিষ্কার করা হবে। এই ভেবে সে ইহিয়নকে এই বছরটা সাবধানে চোখ কান খোলা রেখে চলতে বলে, আর জানায় সে যেন তার রাগ কন্ট্রোলে রাখে আর কাছের লোকেদের থেকে সাবধানে থাকে। পরে সে ইহিয়ন একটা ডায়েরি লিখছিল, যাতে সে জিয়ং এর রেসিপির কথাও লিখে রাখে। এই সময় তার জিয়ং এর বলা মাঙ্গুন রোকের কথা মনে পড়ায় সে তার ডায়েরিটার নাম মাঙ্গুন রোক রাখে, আর তা করতে জিয়ং এর ব্যাগে থাকা বইটা জ্বলে ওঠে, আর ধীরে ধীরে গোটা বইটা ভ্যানিশ হয়ে যায়। এখন
ইহিয়ন তার ডায়েরিটা নিজের ডেস্কে রাখলে তখনই সেনাপতি শিন আসে আর জানায় ইতিহাসকারককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আশেপাশে তাকে খোঁজার চেষ্টা করলে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখেছে। এই শুনে ইহিয়ন ভাবনায় পড়ে গেছিল যে ইতিহাসকারককে দেওয়া আদেশের কথা কেউ জানতো না। তবে কি করে এসব হলো? তার মা এমন কি করেছিল যে সেটা চাপা দেওয়ার এত চেষ্টা চলছে? সে কাউকে বিশ্বাস করতে পারবে না। আবারও সে একা হয়ে পড়ল। এই সময় সহচর তাকে ঘরে যেতে অনুরোধ করলে ইহন তার জন্য অ্যালকোহল আনতে বলে। পরের দিনে রাজার অবস্থা দেখে সহচর জিয়ংকে ঘুম থেকে তুলে তাকে রাজার জন্য স্ন্যাক্স বানাতে বলে। জিয়ং খাবার হাতে ইহনের কাছে পৌঁছে তার অবস্থা দেখে চিন্তায় পড়ে যায়। এদিকে ইহিয়ন নেশার ঘুরে জিয়ংকে তার কাছে টেনে বলে সে যেন কিছুক্ষণ তার সাথেই থাকে। জিয়ং অবাক হয়ে দেখে রাজার চোখে জল। এই সময় ইহিয়ন হঠাৎ উঠে জিয়ংকে কিস করে আর এর সাথে এপিসোড 4 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।